আজকে ভিডিওটার টাইটেল হওয়া উচিত রিয়াঙ্কার রান্নাঘর। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কয়েকদিন ধরে আমাদের উপরে ফ্ল্যাটটাতে কাজ হচ্ছে আর টুকটাক আওয়াজ তোমরা শুনতেই পাবে আজকে থ্রু আউট দ্য ব্লগ। যাই হোক, উদাহরণ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমার মনে অনেকটাই দুঃখ আছে। কেন? কারণ আজকে এই জবা ফুল গাছটাতে একটাও জবা ফুল ফোটেনি। যদিও আই ফিল কালকে অনেকগুলোই ফুল ফুটবে, বাট আজকে এই ফার্স্ট টাইম দেখলাম যে এই জবা ফুল গাছে ফুল ফোটেনি। বাট ঠিক আছে, এখানে একটা খুব সুন্দর জবা ফুল ফুটেছে। এখন হলো আমার মিড মর্নিং ডিটক্স ড্রিঙ্কের টাইম। তো আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হলো চিয়া সিড, তার সাথে হলো শসা। এই দেখো, কালকে ভিডিওটা দিয়েছি কি করে আমার অটো ডাব হয়ে গেছে বুঝতে পারছি না। এই দেখো, অটো ডাব হয়ে গেছে। সবাই লিখছে যে তোমার বয়েজ না, এটা বয়েজ না। আমি কি লিখছে? এখন দেখছি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমার সেটআপটাকে চেঞ্জ করতে হবে ল্যাপটপে বসে। বেসিক্যালি যে প্রবলেমটা হয়েছিল না, এইটা টার্ন অন হয়ে গেছিলো, মানে আমি অন করিনি, কীভাবে অন হয়ে গেছে জানি না। যাই হোক, এটাকে অফ করে দিলাম, মানে কি বলে অটোমেটিক ডাবিং হয়ে গেছিলো, বুঝেছো তো। যাই হোক, চেঞ্জ করে এখন জাস্ট সেভ করে দিচ্ছি। আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে আমি সব সেটিং চেঞ্জ করে 10 মিনিট ওয়েট করলাম। করার পর আমি দেখছি যে আমার ফোনে নর্মাল হয়ে গেছে, নর্মাল যেরকম আমার আওয়াজ সেটাই আসছে। বাট আমি আরেকটা ফোন দিয়ে অমিতের ফোন দিয়ে চেক করে দেখলাম এখন অবধি সেম প্রবলেমটাই রয়ে গেছে। তো এখানে আমি একটা কমপ্লেন রেজ করে দিলাম, মানে ইউটিউব সাপোর্ট টিম আছে, তো সেখানে একটা কমপ্লেন রেজ করলাম। আই হোপ 1-2 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। এত কষ্ট করে এফার্ট দিয়ে ভিডিওটা বানিয়েছি, হট করে কি হয়ে গেল বুঝতে পারলাম না। বাট ঠিক আছে, ইট হ্যাপেন্স। এনিওয়েজ, কমপ্লেন করা তো হয়ে গেছে, এখন আমি গিয়ে রান্না শুরু করছি। আজকে আমি রান্না করার জন্য খুবই এক্সাইটেড। সকাল গিয়ে অমিত ভালো দেখে মাছও নিয়ে এসছে। আজকে যে মেনুটা বানাবো সেটা হলো কাতলা মাছের রেজালা। এটা পুনেতে 2-4 বার আমি বানিয়েছিলাম, হেভি ভালো হয় খেতে। বাট কলকাতায় আসার পরে একবারও বানানো হয়নি। তো আজকে সেই রেসিপিটা বানাবো। দেখে নাও, 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। অমিত মাছটাও খুব ভালো এনেছে। এটাকে জাস্ট নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই রান্নাতে হলুদ দিতে নেই। তো এবার ফ্রাই করা শুরু করি আর রান্নাও শুরু করি। ম্যাঙ্গো খাবি নাকি? তুই এটা খেতে পারবি না, তোর জন্য আলাদা খাবার আছে, ঠিক আছে চুমকিমুনি। আজকে রান্না করার জন্য যে কড়াইটা আমি ইউজ করবো সেটা এইটা। 1 বছর আগে এই কড়াইটা আমি নতুন কিনেছি। আর এটা কিনেছি শার্ক ট্যাঙ্কে দেখেছিলাম, একটা ব্র্যান্ড এসেছিল পিতল না। তো দেখে এত ভালো লেগেছিল। তারপর এখানে এসে তো নতুন বাসন কোসন সব কিনতে হয়েছিল, তখন ভাবলাম যে না, ওইটা দেখে রেখেছিলাম, ওটাই কিনবো। 1 বছর হয়ে গেছে এই কড়াইটা ব্যবহার করছি, বেশ ভালো। ভেবেছি আস্তে করে আরও 2-3টে জিনিস হয়তো ওদের ওখান থেকে নেবো। তোমরা যদি যাও কিনতে পারো, এটা কোনো স্পন্সার ভিডিও বা কিছুই না। অ্যামাজনে অ্যাভেলেবেল আছে বা ওদের ওয়েবসাইটেও মানে গিয়ে দেখতে পারো। এখন মাছ ভাজা বসাই। এই রান্নাটা করার জন্য আমাদের কিন্তু সাদা তেল লাগবে। কড়াইটা আগুনে বসিয়ে দিলাম এন্ড তারপরে ঢেলে নিলাম সাদা তেল। যেহেতু 4 পিস মাছ মাত্র ফ্রাই করবো, তাই জন্য 4 পিস একসাথেই দিয়ে দিচ্ছি। এর বেশি যদি তোমাদের মাছ থাকে তাহলে আরেকবার করে তোমাদের ফ্রাই করতে হবে। এই রান্নাটা যখন করবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে মাছটাকে 60 থেকে 70% ফ্রাই করবে, পুরোপুরি কড়া মাছ ভাজা কিন্তু করবে না। মাছগুলো এবার ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এক একটা করে তুলে ফেলছি। মাছ ভাজার সময় একটা জিনিস আমি চেষ্টা করি করতে, সেটা আস্তে করে মাছ তুলি বা আস্তে করে মাছগুলোকে উল্টাই, সো দ্যাট কোনোভাবেই যেন মাছ ভেঙে না যায়। মাছ ভাজাটাকে এবার আমি সাইডে রেখে দিলাম এন্ড বাদবাকি প্রিপারেশন করা শুরু করছি। প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা পেঁয়াজ। আমি এখানে নিয়েছি 3টে পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তোমাদের যেরকম শেপে ইচ্ছা তোমরা পেঁয়াজগুলোকে কেটে নিতে পারো, কারণ এরপরে কিন্তু গরম জলে এটাকে বয়েল করা হবে। একটা সস প্যানে 2 কাপ জল দিয়ে দিলাম এন্ড তার মধ্যে ঢেলে দিলাম পুরো পেঁয়াজটা। এই পেঁয়াজগুলো বয়েল হতে নাই করে 10 মিনিট লাগবে। তো পেঁয়াজটা যতক্ষণ হচ্ছে আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলছি। পেস্টটা বানানোর জন্য আমাদের লাগবে রসুন, আদা আর লঙ্কা। রসুন ছুলতে আমার খুবই একটা লেজি ভাব লাগে। একটা ছোট্ট ট্রিক যেটা আমি ইউজ করি যখন আমি রসুন ছুলি, সেটা একটা রসুন নিয়ে আমি এরকম একটা ছুরি দিয়ে ওটাকে হালকা থেতো করে নিই। এটা ওদের স্কিনটা ইজিলি পিল অফ হয়ে যায় অ্যান্ড এটা আমার অ্যাকচুয়ালি খুবই ইজি লাগে করতে। তোমাদেরও যদি এরকম ছোটখাটো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে তাহলে ডেফিনেটলি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলো না। তারপর লঙ্কা কেটে নিলাম অ্যান্ড তারপর কেটে নিলাম আদা।
কতগুলো লঙ্কা ইউজ করবে সেটা তোমাদের টেস্টের উপরে ডিপেন্ড করে। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু আরো লঙ্কা দিতে পারো। এবার এটার আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখে নাও পেস্টটা এবার হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে এটাকে সাইড করে নিলাম। এরপর যে পেস্টটা আমি বানাবো সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত। তারপর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। দেখে নাও এরকম গাঢ় একটা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে পাতলা করে রেখে দেবো। এবার যে পেঁয়াজটাকে আমরা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা দেখো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই সেদ্ধ পেঁয়াজগুলোকে আমরা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য কিন্তু আমি মিক্সচার গ্রাইন্ডার ইউজ করছি। একটা কথা মাথায় রাখবে, গরম পেঁয়াজ কিন্তু মিক্সারে দেবে না, আগে এটাকে ঠান্ডা করে নেবে তারপর কিন্তু মিক্সারে দেবে। এন্ড দেখে নাও এরকম টাইপের পেস্ট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। গ্যাসটাকে অন করে নেবে। এন্ড যে তেলটা বেঁচেছিল সেইটুকুতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা এন্ড 4টে শুকনো লঙ্কা। হালকা নাড়িয়ে নেবো। তারপরে অ্যাড করে দেবো হাফ চামচ মৌরি। তার সাথে দিয়ে দেবো 6টা থেকে 8টা গোলমরিচ। 30 থেকে 40 সেকেন্ড এটা আমি হালকা করে ফ্রাই করে নিলাম। তারপর যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করতে হবে। তারপর যখন হালকা হালকা করে একটু তেল ছাড়া শুরু করবে তখন আমরা যে আরেকটা পেস্ট করে রেখেছিলাম যেটাতে আছে হচ্ছিল আদা, রসুন আর লঙ্কা, সেটাও দিয়ে দেবো। এবার আবার 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু একটা আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। এরপর আমাদের লাগবে হচ্ছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। 1.5 চামচ ধনের গুঁড়ো অ্যাড করে দেবো আর 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। তারপরে অ্যাড করে দেবো টেস্ট ওয়াইজ নুন। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে অ্যাড করে দেব পোস্ত আর কাজু বাদাম বাটাটা। এটা দেওয়ার পরে 8 থেকে 10 মিনিট কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 থেকে 2 চামচ টক দই। একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এইদিকে দেখো 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। কাজু বাদাম আর পোস্তটার যে পেস্টটা দিয়েছিলাম তারপরে এরকম একটা রং অ্যান্ড মিক্সচার হয়ে উঠেছে। আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে এটাকে ফ্রাই করব। অ্যান্ড তারপরে দিয়ে দেব দইয়ের জলটা। সবকিছু ভালো করে মিক্স করে নেবে। অ্যান্ড এরপরে তোমরা দিতে পারো একটুখানি চিনি। তোমরা যদি রান্নায় চিনি পছন্দ না করো তাহলে তোমরা সেটাকে স্কিপও করতে পারো। সবকিছু আবার 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নেবে। অ্যান্ড তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে মাছ আমরা অ্যাড করব না। 3 থেকে 4 মিনিট ভালো করে বয়েল করে নেব। তারপর যখন একটু ঠিক হয়ে আসবে কনসিস্টেন্সিটা তখন মাছগুলোকে অ্যাড করব। মাছটাকে দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে বয়েল হতে দিতে হবে। দেখে নাও মাছের ঝোল কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু কেওড়ার জল। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। অ্যান্ড তারপরে অ্যাড করে দেবো গরম মশলা। 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই হতে দেবো। অ্যান্ড তারপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। অ্যান্ড আমাদের কাতলা মাছের রেজালা কিন্তু রেডি। কেমন লাগলো তোমাদের রান্নাটা ডেফিনেটলি আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরাও যদি এটাকে ট্রাই করো তাহলেও আমাকে কিন্তু জানিও। সকালবেলা থেকে ফাইনালি আমি একটু অমিতের সাথে অমিতকে পেলাম, কারণ ওকে তো আমরা আজকাল পাই না, ও সবসময় ব্যস্ত থাকে। কি করছেন স্যার? বাহ, এইটুকু টাইম আপনি পেয়েছেন ব্রেকে। হ্যাঁ, তাড়াতাড়ি একটু যদি ফ্রেশ হন তাহলে একসাথে আমরা খেয়ে নেবো। গন্ধ যা বেরিয়েছে। তো কি ভালো কি খারাপ? ভালো, খিদে পাচ্ছে। তো যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যান, একসাথে খাবো। তো নোক কাটছি, আর যাবো। অমিত আর আমি আজকাল একসাথেও খেতে পারি না, ওর টাইমে ম্যাচই হয় না। এখন একটা মিটিং এর কথা চলছে, যদি সেটা হয়ে যায় তুই খেয়ে নিস, পরে আমি খেয়ে নেবো। এসব বলিস না রে, আজকে একটা দিন অন্তত একসাথে খাই। তাড়াতাড়ি যা ফ্রেশ হতে। যাও যাবছি। ফ্রেশ হয়ে নিয়েছি, পুজো পাঠও করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে গিয়ে লাঞ্চ করে নিচ্ছি। দেখবে যখন কিছু ভালো খাবার হয় না বাড়িতে তখন খিদেটা একটু বেশিই বেড়ে যায়। তো আজকে যেহেতু নিজেই রেঁধেছি, জানি ভালো হয়েছে, টেস্টও করে নিয়েছি, তো তাড়াতাড়ি খেতেও ইচ্ছা করছে। তো যাই এখন গিয়ে আমি আর অমিত লাঞ্চ করে নিই। সেটাকে একটুখানি গরম করে নিলাম, এবার ভাত দিয়ে খেয়ে নিই। খেয়ে ঠেয়ে উঠে তোমাদেরকে বলবো যে কেমন খেলাম। খাওয়ার টাইমে আর ব্লগ করতে পারবো না, জিভে জল এসে গেছে। লাঞ্চ করা হয়ে গেছে। আজকে একটু বেশি খেয়ে নিয়েছি, 2 পিস মাছ খেয়ে নিয়েছি আমি। এখন পাচ্ছে হালকা হালকা ঘুম, কিন্তু আমি কিছুতেই শোবো না। দেখবে খুব হেভি খেয়ে যদি শুই না তাহলে না একটুখানি অম্বল অম্বল হয়ে যাবে একটা টেন্ডেন্সি থাকে, তো সেই ভুলটা করব না। ও আরেকটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে এই পাজামাটা আজকে ফার্স্ট টাইম আমি পরলাম। এইটা তোমরা, আমি জানি তোমরা জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছো, তো এটা এখানে পাবে না। এটা আমি যখন নৈনিতালে গেছিলাম, ওখানে একটা মার্কেটে গেছিলাম, সেই মার্কেট থেকেই নিয়ে এসেছিলাম। আর প্রাইস পড়েছিল ধরো 700-800 পড়েছিল, বাট দেখতে খুবই সুন্দর, প্লাস এই কোয়ালিটিটাও খুবই ভালো। কটনের উপরে আছে, পুরো পারফেক্ট, 100% কটন না, একটু ব্লেন্ড আছে, বাট স্টিল খুব আরাম। বুঝিস ম্যাঙ্গো? এই দেখো শয়তানটা কি করেছে, এই মুখের মধ্যে দেখি গার্ডার।
তোকে আমরা আবার লজ্জা নেই, আবার খেতে আসছিস তুই গার্ডারটা? তোকে আমরা খেতে দিই না? একটু একটু করে আগাচ্ছে গার্ডার খাবে বলে, ব্যাড বয়। ম্যাঙ্গো ম্যাঙ্গো, সবাই দেখে নিচ্ছে তুই গার্ডার চিবাস, আবার জিভ করছে, বার করছে যে খেতে ভালো লাগে গার্ডার। আমার যে কত কেয়ারফুলি সব হেয়ার ব্যান্ডগুলো বা গার্ডারগুলো রাখতে হয় তোমাদের কি বলবো। না হলে কি হয়, নাহলে ম্যাঙ্গো এসে সেটাকে ধরে ফেলে, ধরে সেটাকে খেয়েও নেয়। আর এটা তো খুবই খারাপ না, খুব কেয়ারফুলি থাকতে হয়। কতদিন বলছি তাও যাও না, মানে এই ওর লাইফ টাইমে প্রায় 2বার এরকম ছোটো ছোটো গার্ডার খেয়ে ফেলেছিল, যদিও সেটা বেরিয়ে যায় পেট থেকে, বাট খুবই খারাপ। হাজার দিন শিখিয়েছি আমরা যে গার্ডার খেতে নেই, তাও তুই শিখিস না, তাও শিখিস না। যেরকম তোমাদের বললাম ঘুম তো পাচ্ছে, বাট ঘুমটাকে কাটানোর জন্য আমার কাছে একটা উপায় আছে। সেটা হচ্ছিল আমি এখন ওয়ার্ড্রোবটাকে ক্লিন করব, মানে উইকলি 2বার করে ওয়ার্ড্রোব ক্লিন করি, তো সেটা করি। ওটা করতে করতে ঘুমটা কেটে যাবে। তো শুরু করা যাক ওয়ার্ড্রোব ক্লিনিং। আগের দিন আমি এই রেড সেটটা পরেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যেটা কোথা থেকে কিনেছো। তো এটা হচ্ছে হলো ফ্রম দিস ব্র্যান্ড কল কটি, KOTTY, আই গেস এটাই হচ্ছে প্রোনাউন্সিয়েশন। দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা আছে। হ্যাঁ, তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে হলো অ্যামাজন থেকে, আর নিয়েছি হচ্ছে হলো ধরে রাখো 2 বছর আগে। জানি না এখনো অবধি অ্যাভেলেবেল আছে কি নেই, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমি লিঙ্ক খুঁজে তোমাদেরকে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। তো হ্যাঁ, সেদিন তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, এরকম টাইপের না সেট ইউজুয়ালি দাম অনেক বেশি হয়, ধরে রাখো 2500 3000 এরকম পড়ে যায়। বাট এই সেটটা আমি নিয়েছিলাম মাত্র 1000 টাকায়। আর আমি ভেবেছিলাম যে 1000 টাকা দাম নিচ্ছে, মনে হয় কোয়ালিটিটা অতটা ভালো নাও হতে পারে, বাট সত্যি বলছি কোয়ালিটি খুবই ভালো। এনিওয়েজ, এইসব টুকটাক আমি কয়েকটা নতুন টপও কিনেছি। বেসিক্যালি এটা হল ভিডিও শ্যুট করেছিলাম না আমার ইংলিশ চ্যানেলে, তো সেইগুলোতেই এইগুলো দেখিয়ে দিয়েছি। এখন এইগুলো ভালো করে অর্গানাইজ করে রেখে দিচ্ছি। অনেকটা গুছিয়ে নিয়েছি, আরও অনেকটা গোছানো বাকি আছে, তো ভালো 2 মিনিট একটুখানি ব্রেক নিয়ে নিই, তারপরে আবার গোছানো শুরু করব। যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস ছোট্টর মধ্যে শেয়ার করছি, সেটা হচ্ছিল তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমি না এই বছরে আস্তে আস্তে নিজের মধ্যে অনেক চেঞ্জেস আনছি, অ্যান্ড চেষ্টা করছি নিজের একটা বেটার লাইফ ফর্ম করার। জানি না কতটা সাকসেসফুল হবো কি হবে না হবে, কারণ দেখো একদিনে বা 1 বছরে তো লাইফ পুরোপুরি চেঞ্জ হয় না, 2-3 বছর আমার সময় লাগবে যে যেরকম আমি লাইফ চাই সেটাকে পেতে। মেনলি যেটা এম না, সেটা হচ্ছে হলো টু হ্যাভ আ ভেরি সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। আস্তে আস্তে, একবারে না, আস্তে আস্তে প্রত্যেক বছর 2-5টা করে চেঞ্জ আনবো, সো দ্যাট 3-4 বছরে অনেকগুলো চেঞ্জেস এসে যায় লাইফে। আর আরেকটা জিনিস যেটা এই বছর আমি প্র্যাকটিস করার চেষ্টা করছি, সেটা হচ্ছিল টু বি ইন দি মোমেন্ট। আগে আমার মনে হতো কি যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, ব্লগ আপলোড করতে হবে, আরও বিজনেসটাকে বাড়াতে হবে, মানে সবসময় কাজ 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 কাজ, এটাই আমার মানে লাইফের মনে হতো যে ওয়ান অ্যান্ড অনলি মোটো হয়ে গেছিলো। বাট এখন আমি বুঝেছি যে কাজ তো অবভিয়াসলি করতে হবে, এই না যে আমি কাজ করবো না বা ব্যবসায় মন দেবো না বা ব্লগিং যেটা আমি করি সেটা করবো না, যা যা কাজ আমি করি সেগুলো আমার করতেই হবে, বাট সেটাকে একটা ব্যালেন্সে করতে হবে। কিছুটা পার্সোনাল লাইফ থাকবে, কিছুটা কাজ থাকবে, কিছুটা ফ্যামিলি টাইম থাকবে, কিছুটা মি টাইম থাকবে, যেখানে আমি নিজের মতন একটু বসবো উইথ মাই ওন থটস, একটু গরম কিছু খাচ্ছি, একটু পাখি দেখছি, একটু গাছপালা দেখছি, এইগুলো যেন তো খুব ইম্পর্টেন্ট। আমি এখন কোথাও না ওই র্যাট রেস অ্যান্ড আই নিড টু প্রুভ মাই সেলফ অল দ্য টাইম, ওই ফেসটা থেকে না বেরিয়ে এসেছি। এখন আমি যেদিন কোনো কাজ করছিও না, ভাবো ব্লগও করছি না, আমার বিজনেস রিলেটেডও সেদিন কোনো কাজ নেই বা কিছু নেই, সেদিন আমি চুপচাপ বসে এরকম গাছপালা দেখি বা টিভিতে আমি কোনো একটা ভালো সিনেমা দেখি। কত বছর হয়ে গেছিলো জানো, আমি মাঝখানে সিনেমাই দেখতাম না কিছু, বাট এখন আমি আরামসে বসি 2 ঘন্টা, কোনো ফোন না, ফোনগুলোকে দূরে রেখে দিই, মন দিয়ে একটা ভালো সিনেমা দেখি, আর ভালো লাগে। মানে দেখবে মুভি বা কিছু একটা যখন তোমরা শুধু মানে কোনো উইদাউট এনি ডিস্ট্র্যাকশন দেখবে না, মানে একটা ভালো ফিল তোমাদেরকে দেবে। তো যাই হোক, এখন দ্য এম ইজ টু হ্যাভ লাইক আ সিম্পল লাইফ উইথ টাইম। এত তাড়াতাড়ি তো হবে না, অ্যান্ড হোপফুলি সামডে আমার একটা পিসফুল লাইফ হবে। অ্যান্ড তোমরাও যদি মনে হয় যে তোমাদেরও লাইফ খুব বিজি চলছে, অ্যান্ড এটা প্রুফ করতে হবে, ওটা প্রুফ করতে হবে, এরকম ফিল হচ্ছে, ইটস ওকে যদি একদিন তোমরা ব্রেক নিয়ে নাও অ্যান্ড একটু রিল্যাক্স করে নাও, আস্তে আস্তেও তোমরা আগাতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে দৌড়ে দৌড়ে আগাতে হবে। এখন ওই যে স্টোরিটা ছিল না কচ্ছপ আর খরগোশের, তো আগে ছিলাম আমি খরগোশ, এখন হয়ে গেছি আমি কচ্ছপ। আমার কচ্ছপ হয়েই ভালো লাগে, আস্তে আস্তে আমি আগাই, বাট আই এম শিওর কি আমি ফিনিশ লাইনটাতে পৌঁছেই যাব। তো তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা কচ্ছপ হতে চাও কি র্যাবিট হতে চাও। আই থিঙ্ক তোমরা সবাই স্টোরিটা জানো, কেউ যদি স্টোরিটা না জানো আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের নেক্সট দিন বলে দেবো।
আজকে রিয়াকে একটা স্পেশাল রিকোয়েস্ট করেছি আমাকে রাত্রিবেলা একটা জিনিস করে দিতে, সেটা করতে চলে যেটা আমি আগে কোনোদিনও করিনি, ঠিক আছে? ফার্স্ট টাইমে আমি ট্রাই করছি। সেটা হচ্ছিল কাজুরি মাছ বলে, তাই তো? এদিকটায় তো অন্ধকার পড়ছে। হ্যাঁ, তো এর কাজুরি মাছ অমিতের খেতে খুব ভালো লাগে। আমি খাইনি কোনোদিনও, আর আমি খাইও না। তো আমি ইউটিউব থেকে রেসিপি দেখে নিয়েছি, দেখে আজকে ট্রাই করব, করে অমিতকে খাওয়াবো। আজকের টাইটেল হওয়া উচিত রিয়াঙ্কার রান্নাঘর। আজকে সকাল থেকে আমার মধ্যে ভূত জেগেছে, এই রাঁধবো ওই রাঁধবো, এরকম একটা দিন আমার হয়। কেমন খেয়েছিস দুপুরে সেটা তুই বলিসনি, কাজে বসে গেছিলি। খুব ভালো হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে। এক পিস জন্য রেখে দিয়েছিলাম, ভাবলাম খেয়ে নিয়ে পড়ানো, রাত্রে তুই খেতে পারবি না, জন্য রেখে দিয়েছিলাম। দু পিস খেতে হবে, কোনো ব্যাপার না। মাছ ছিল, তুমি ভালো করে নিতাম। কিন্তু খুব ভালো হয়েছে। আর এইদিকে ম্যাঙ্গোর খাবারও বসিয়ে দিয়েছি। তো এবার রান্না শুরু করছি। কি করছি না করছি সেইগুলো তোমাদেরকে বলে দেবো সকালের মতো। তো শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল ঢেলে নেব। তেলটা গরম হলে একটু একটু করে মাছ ফ্রাই করে নেব। একবারে আমি সব মাছ দেবো না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। 4টা থেকে 5টা মাছ দেবো, আর ওইটাকে ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু এখানে 10 থেকে 12টা মাছ আছে, তো আমি 3-4 বার আলাদা আলাদা করে ফ্রাই করছি। হালকা ফ্রাই হয়ে গেলে এগুলোকে তুলে সাইডে রেখে নেব। এবার বার করে নেব শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আধা চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, আর একটুখানি নুনও এর মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে নেব। মাছ ভাজার পর যে তেলটা রয়ে যাবে সেটার মধ্যে অ্যাড করে দেব কালো জিরে। হালকা একটু ফ্রাই করে নেব, আর তার মধ্যে অ্যাড করে দেব এই পেস্টটা। 4-5 মিনিট একটুখানি বয়েল হতে দেবো, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। আস্তে আস্তে করে মাছ অ্যাড করবে, সো দ্যাট মাছগুলো ভেঙে না যায়। এবার আবার 5 মিনিট এটাকে হালকা আঁচে রেখে দেবো। লাস্টে অ্যাড করে দেবো অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। বাড়িতে বেশি একটা ধনেপাতা ছিল না, তো অল্প যেইটুকু ছিল সেইটুকুই অ্যাড করে দিলাম। তোমরা চাইলে একটু বেশিও অ্যাড করতে পারো। 4 থেকে 5 মিনিট ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর এটাকে বন্ধ করে দিও। খুবই ইজি একটা রেসিপি, আর ফটাফট কিন্তু হয়ে যাবে। এই দেখো আমি আর অমিত কি দেখছি। এখানে একটা চ্যানেল আছে, এই ডক্টর নাম হচ্ছে টাকার, ওর ছেলেকে নিয়ে এসছে, সেই ভিডিওটা দেখছি। ও ম্যাঙ্গো, তুই যখন বড় হবি তোর ছেলেকে নিয়ে আসবো। হ্যাঁ, ম্যাঙ্গো দেখো এখানে মন দিয়ে আবার দেখছে। এইটা দেখে না, ম্যাঙ্গো ছোটবেলায় পুরো এরকম ছিল। ম্যাঙ্গোর কথাই মনে পড়ে, ম্যাঙ্গো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এইরকম সাইজে এনেছিলাম ওকে, আর এরকমই গুবলু গুবলু ছিল। আর ম্যাঙ্গো কি মন দিয়ে একবার দেখছে, দেখো পছন্দ হয়েছে এটা। তাই তো অমিতের এরকম টাইপের ভিডিও দেখতে খুব ভালো লাগে। আর আমাকে বারবার বলে, রিয়াঙ্কা যখন ম্যাঙ্গো বড় হবে, ওর ছেলে হবে, তখন আমরা কি নিয়ে আসবো নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, এখন অনেক টাইম আছে। বাট অমিতের খুব ইচ্ছে, তাই না বল? আমার তো ইচ্ছে ম্যাঙ্গো যে কটা বাচ্চা হবে সব কটাকে নিয়ে আসবো। একদিন বলছে কি যতগুলো বাচ্চা হবে 6টা 7টা সব নিয়ে চলে যাবে। তখন থাকবো কোথায়? একে আমাদের নিজেদের থাকার জায়গা নেই, এখন তুমি 8টা কুকুর নিয়ে থাকবো। হ্যাঁ থাকবো তো। ভাব আমি দরজা খুলে আমি যখন ম্যাঙ্গো দৌড়াচ্ছি, তখন ম্যাঙ্গোর বাচ্চারা হয়ে গেলে একসাথে 10-12টা মাঝে দৌড়ে আসবে, ওটা দেখেই আমি আনন্দ পেয়ে যাবো। কি বলছিস ওকে আমি? কি বলছিস? বলছি নেক্সট ইয়ার যদি তোর বাচ্চা হয় বাবা, তো তোকে দেখাতে নিয়ে যাবো, তখন তোকে বাচ্চা আনবো না। তারপর যখন তোর বাচ্চা হবে তুই নিয়ে আসবো। ও বুঝছে কিছু আদৌ? জোর জোর নিঃশ্বাস নিচ্ছে। And that is it guys, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। ম্যাঙ্গো বাই বাই করবে? বলে দাও বাই বাই বলে দাও। ও কিছুই করবে না। বাই বাই।